Великой Победы! Ура! The Russian military claims to have taken We have some control of breaking news Ukraine's coming in Black from Sea. the Ukrainian capital of Kyiv, the high-rise residential মস্কোর রেড স্কোয়ারে যখন পুতিনের চোখের মণিতে বিজয়ের আগুন জ্বলছে, ঠিক তখনই কিয়েভের আকাশ ঢেকে যাচ্ছে 850টি ঘাতক ড্রোনের ছায়ায়। ট্রাম্পের শান্তি আলোচনা কি তবে পুতিনের জন্য কেবলই যুদ্ধের নতুন এক মাস্টার প্ল্যান? একদিকে তেলের বিলিয়ন বিলিয়ন ডলারের পাহাড়, আর অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেন। পুতিন কি তবে শেষ মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন? আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন গাণিতিক সমীকরণ ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের স্পেশাল এপিসোডে আপনাদের স্বাগতম। 2026-এর এই উত্তপ্ত মে মাসে এসে গোটা বিশ্ব একটাই প্রশ্ন করছে, পুতিন কি হারছেন নাকি বিশ্বকে নতুন এক মানচিত্র উপহার দিতে যাচ্ছেন? ভিক্টোরি ডের মঞ্চে দাঁড়িয়ে পুতিন যখন হাসছেন, সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক তেলের রাজনীতি আর অর্থনৈতিক চাল। যুদ্ধবিরতির ঘোষণা কি তবে স্রেফ ধোঁকা, যেখানে একদিকে শান্তির টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে মাত্র 24 ঘন্টায় 140টির বেশি ভয়াবহ হামলা চালিয়েছে পুতিন। পুতিন জানিয়ে দিচ্ছেন বাজি এখনো তারই হাতে। আজ আমরা জানবো ট্রাম্পের শান্তি মিশনকে রাশিয়ার এই জয়রথ থামাতে পারবে নাকি যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে এমন একদিকে যা কেউ কল্পনাও করেনি। আন্তর্জাতিক রাজনীতির এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ দেখতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ এমন তথ্য আপনি আর কোথাও পাবেন না। রাশিয়ার সামরিক অভিযানের মূল শক্তি হলো তাদের বিশাল জনবল এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা। পশ্চিমা সূত্রগুলো হতাহতের যে সংখ্যা দাবি করছে তা রাশিয়ার বিশাল জনসংখ্যার তুলনায় কোনো মরণ আঘাতই নয়। রাশিয়ার কাছে এই যুদ্ধ কেবল ভূমি দখলের লড়াই নয়, বরং একটি দীর্ঘমেয়াদী অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধ, যেখানে শত্রুপক্ষকে ক্লান্ত করে ফেলায় মূল লক্ষ্য। আমরা 2022 সাল থেকে এটাই দেখে আসছি। ইউক্রেন যেখানে 2.5 লক্ষ থেকে 3 লাখ সৈন্য হারিয়েছে, যা তাদের ক্ষুদ্র জনসংখ্যার জন্য অপূরণীয় ক্ষতি, সেখানে রাশিয়ার রিজার্ভ ফোর্স এবং সামরিক সক্ষমতা এখনও অটুট। পশ্চিমা প্রচারণায় রাশিয়ার ক্ষয়ক্ষতি বাড়িয়ে বলা হলেও মস্কো সফলভাবে তার ফ্রন্ট লাইন ধরে রেখেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে সর্বাত্মক চাপে রাখতে সক্ষম হয়েছে। 2026 সালের শুরুতে ভূমি দখলের গতি কিছুটা কম মনে হলো এটি রাশিয়ার একটি সুপরিকল্পিত পিছু হটা বা কৌশলগত স্থিতি অবস্থা। এটাও হতে পারে যে এটা একটা ট্যাকটিক্স। 10 বর্গ কিলোমিটার থেকে 3 বর্গ কিলোমিটারে নেমে আসা মানে এই নয় যে রাশিয়া শক্তি হারিয়েছে, বরং এটি একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ব্যূহ তৈরি ইঙ্গিত। এপ্রিল 2026-এ 116 বর্গ কিলোমিটার নিট হারানোর যে তথ্য দেওয়া হচ্ছে তা রাশিয়ার সামগ্রিক নিয়ন্ত্রণকে খুব একটা প্রভাবিত করে না, বরং ইউক্রেন যখন হারানো জমি উদ্ধারে ব্যস্ত, রাশিয়া তখন তাদের গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ এবং শক্তি পুনর্গঠনে মনোনিবেশ করছে। ফোকাসটা তারা ওইদিকে নিয়ে চলে গেছে। ইতিহাস সাক্ষী, রাশিয়া শুরুতে ধীরে চললেও চূড়ান্ত পর্যায়ে অত্যন্ত শক্তিশালী আঘাত হানতে পারদর্শী। অর্থনৈতিক ও সামরিক স্থায়িত্ব রাশিয়া কেবল রণক্ষেত্রে নয়, অর্থনৈতিক ফ্রন্টেও পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে টিকে আছে। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো রাশিয়ার সামান্য ভূমি হারানোকে অতিরঞ্জিত করে দেখালেও তারা রাশিয়ার সামরিক শিল্প খাতের উৎপাদন ক্ষমতাকে এড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিমা মিডিয়ার কাজ। ইউক্রেন যখন পুরোপুরি পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল, রাশিয়া তখন নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র উৎপাদন বাড়িয়ে চলেছে। 2026 সালের এই মন্থর গতি আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস। রাশিয়ার লক্ষ্য কেবল জমি দখল নয়, বরং ইউক্রেনের সামরিক অবকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। সুতরাং সাময়িক পিছুহাটা বা ভূমি হারানোর হিসাব দিয়ে রাশিয়ার চূড়ান্ত বিজয়কে অস্বীকার করার সুযোগ নেই। পুতিনের একটাই স্বপ্ন এখন ডনেক্স। পুরো ডনেস্ক অঞ্চল দখল করতে চায় মস্কো। এই অঞ্চলের 4টি শহর রাশিয়ার পথে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে: সোলবেলনস্ক, ক্রামাতস্ক, কাস্তিয়াস্তো নিভোকা
আর দ্রুজ হিবকা, এগুলোকে বলা হয় ফাস্টেস্ট বেল্ট, মানে দুর্গের প্রাচীর। রাশিয়া এখানে হামলা বাড়িয়েছে। ইউক্রেনের কমান্ডার ইন চিফ সিরস্কি নিজে স্বীকার করেছেন এপ্রিলে রাশিয়ার আক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা মে মাসেও কন্টিনিউ রয়েছে। কিন্তু ফলাফল, কাস্তিয়ানস্কা শহরে রাশিয়া ঢুকেছে 10%। ওই যে তারা ধীরে চলার নীতিতে বিশ্বাসী, পূর্বে উপকণ্ঠে গিয়েছে 1%টা কম। এই গতিতে পুরো শহর নিতে লাগবে বছরের পর বছর। তবে পুতিনকে যারা চেনেন তারা ভালো করে জানেন তার মাথায় অন্য কোনো বুদ্ধি খেলছে, সেটাই এখন দেখব আমরা। যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, যুদ্ধ হয় টাকা দিয়ে। রাশিয়ার যুদ্ধ চলছে কারণ তেলের টাকা আসছে। রাশিয়ার অর্থমন্ত্রী বলেছেন মে মাসের তেলের রাজস্ব হবে $2.7 মিলিয়ন বেশি। প্রতিদিন রাশিয়ার আয় $150 মিলিয়ন। সারা বছরে হতে পারে সেটা 40 থেকেও আরো বেশি বিলিয়ন ডলার। এই টাকায় চলছে যুদ্ধ, এই টাকায় কেনা হচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সৈন্যের মজুরি। ইউক্রেন বুঝে গেছে তারা মাঠে রাশিয়াকে ঠেকাচ্ছে, কিন্তু পাশাপাশি চালাচ্ছে তেল ক্ষেত্রে ড্রোন হামলা। এই কৌশল কতটা কাজ করছে? রাশিয়ার 3টি প্রধান পশ্চিমা তেল রপ্তানি বন্দর, নোভোরোসিস্ক, প্রিমক্স আর উস্তুলুগা, এর অন্তত 40% ক্ষমতা এখন বন্ধ। তোয়াপসে রিফাইনারি 4 বার মেরেছে ইউক্রেন এখানে ড্রোন দিয়ে, তারপরে সেটা বিল্ড আপ করে ফেলেছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন এখন 1500 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে, কিন্তু রাশিয়ার অর্থমন্ত্রী বলছেন তেলের দাম বেশি থাকায় আয় কমেনি তেমনি। ইরান যুদ্ধ রাশিয়াকে বাঁচিয়ে দিয়েছে, তাদের তেল রপ্তানি এখন পুরো ইউরোপ বেশি দামে যাচ্ছে। মানে ইরানের যে যুদ্ধটা চলছে, মিডল ইস্ট ক্রাইসিস, হরমুজ বন্ধ, এদিক সেদিক দুই দিকে বন্ধ, রাশিয়া তার তেলের উৎপাদন বাড়িয়ে দিয়েছে। এবং আমেরিকা কিন্তু ট্রাম্প নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে ইউরোপে রাশিয়া তেলে 2 মাসের জন্য। 1 মাস চলে গেছে, আরেক মাস যাচ্ছে। তাই রাশিয়া ইচ্ছামতো দামে তাদের তেল বিক্রি করছে, তাদের পকেট ভারী হচ্ছে। আর এখানে পুতিনের সে মাস্টার স্ট্রোক, কারণ এই যুদ্ধ অর্থনীতির যুদ্ধও বটে। এবং এই যুদ্ধে কে জিতবে সেটা নির্ভর করছে একটি প্রশ্নের উপর, কে আগে ভেঙে পড়বে। আপনারা উত্তরটা দেন কমেন্টে। ট্রাম্পের সিজ ফায়ার নাটক। এবার আসি সবচেয়ে বড় খবরে। 8ই মে 2026 ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আমি ঘোষণা করতে পারি আনন্দিত যে 9, 10 এবং 11 মে 3 দিনের যুদ্ধবিরতি হবে। সাথে ঘোষণা 2 দেশ থেকে 1000 করে মোট 2000 যুদ্ধবন্দী মুক্তি পাবে। জেলেনস্কি রাজি হলেন, পুতিনের দফতর বলল রাজি, কিন্তু কি হলো বাস্তবে? ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন যুদ্ধবিরতির রাতে রাশিয়া 140টিরও বেশি হামলা চালিয়েছে, 850টি ড্রোন পাঠিয়েছে, 10টি সরাসরি আক্রমণ করেছে। রাশিয়া পাল্টা বলছে ইউক্রেন 264টি ড্রোন পাঠিয়ে মস্কো আক্রমণ করতে চেয়েছে। কাজে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি আসলেই যুদ্ধবিরতি, নাকি এটা শুধু পুতিনের ভিক্টোরি ডে প্যারেড নিরাপদ রাখার একটি চাল? ও জেলেনস্কি স্পষ্ট করে বলে দিয়েছেন রাশিয়া চায় 1 ঘন্টার নিরাপদ প্যারেড, তারপর আবার আক্রমণ শুরু। ট্রাম্প কিন্তু আশাবাদী, তিনি বলছেন আমরা প্রতিদিন কাছে আসছি, মানে যুদ্ধবিরতির কাছে। কিন্তু সমস্যাটা কোথায়? ডনেস্কের পূর্বাঞ্চল নিয়ে রাশিয়া চায় ইউক্রেন তার নিজের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটাই ছেড়ে দিক। ইউক্রেন বলছে না, কখনোই না। এই একটি প্রশ্নে আটকে আছে পুরো শান্তি প্রক্রিয়া। এবার আসে আসল কথায়, রাশিয়া কিভাবে জিততে চায়। প্রথম অস্ত্র সংখ্যা। রাশিয়া বিশাল দেশ, জনসংখ্যা বিশাল, প্রতি মাসে 30 থেকে 40 হাজার নতুন সৈন্য নামাচ্ছে। এমনকি রায়াজান অঞ্চলের গভর্নর কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন 300 কর্মচারী থাকলে 2 জনকে সেনাবাহিনীতে পাঠাতে হবে, 500 কর্মচারী থাকলে 5 জনকে। ইউক্রেন যদি প্রতি মাসে 1000 রাশিয়ানকে হত্যাও করে, রাশিয়া সেই শূন্যস্থান পূরণ করে ফেলেছে নতুন সৈন্য দিয়ে। কিন্তু টানা 5 মাস ধরে রাশিয়া যত সৈন্য হারাচ্ছে তার চেয়ে বেশি নিয়োগ দিতে পারছে না বলে পশ্চিমারা বলছে, কিন্তু রিক্রুটিং ঠিকই হচ্ছে। রাশিয়ার রিজার্ভও শেষ হচ্ছে না, বরং নতুন নতুন রিক্রুট হচ্ছে। দ্বিতীয় অস্ত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দিয়ে জনজীবন অসহ্য করে দেওয়া। 2026 সালের মার্চ পর্যন্ত একজন ইউক্রেনের শক্তি বিশেষজ্ঞ বলছেন পরের শীতের আগে সর্বোচ্চ 30 থেকে 40% বিদ্যুৎ ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। মানে আগামী শীতে ইউক্রেনের বড় একটা অংশ থাকবে ঠান্ডায়, অন্ধকারে। এটাই রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। যুদ্ধক্ষেত্রে না হারিয়ে মানুষকে কষ্ট দিয়ে হতাশা করে
সরকারের উপর চাপ দেয়া সেই লোভী দুর্নীতিবাজ জেলেনস্কিকে। তৃতীয় অস্ত্র সময়। পুতিন মনে করেন সময় তার পক্ষে। পশ্চিমা দেশগুলো ক্লান্ত হয়ে পড়বে এবং পড়ছেও। জনমত পরিবর্তন হচ্ছে। ইউক্রেনের জনগণ শান্তির জন্য চাপ দিচ্ছে। এমনকি ইউক্রেনের 61% মানুষ এখন ভূখণ্ড ছাড়তে রাজি শান্তির বিনিময়ে। পুতিনের বাজি সময়। পুতিনের মূল বাজি হলো সময়। তিনি বিশ্বাস করেন দীর্ঘমেয়াদী যুদ্ধে পশ্চিমা দেশগুলোর ধৈর্য ও সহায়তার মানসিকতা একসময় ফুরিয়ে আসবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যে আটকে গেছে। ইউরোপের দেশগুলোতে আভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের ফলে ইউক্রেনের প্রতি সামরিক ও আর্থিক সমর্থন কমে গেলে যুদ্ধের মোড় রাশিয়ার দিকে ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। যদি পশ্চিমা সাহায্য সামান্যতম হ্রাস পায় তবে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল, যা রাশিয়াকে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে সাহায্য করবে। মাঠের বাস্তবতা ও ফ্রোজেন কনফ্লিক্ট। সামরিক দিক থেকে রাশিয়া বর্তমানে ইউক্রেনের শিল্প সমৃদ্ধ পূর্ব ও দক্ষিণ অঞ্চলে একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার কৌশল হলো এই দখলকৃত এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্ত করা এবং যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে ইউক্রেন আর কোনো বড় পাল্টা আক্রমণ চালাতে পারবে না। এই ফ্রোজেন কনফ্লিক্ট বা স্থবির অবস্থার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে বর্তমান সীমান্ত মেনে নিতে বাধ্য করতে চায়। শেষ পর্যন্ত রাশিয়ার বিশাল টিকে থাকার ক্ষমতা এবং পশ্চিমাদের সম্ভাব্য পিছুটানি রাশিয়ার জয়ের পথ প্রশস্ত করছে। বন্ধুরা, যুদ্ধের জয় পরাজয় কেবল মাঠের লড়াই নির্ধারণ হয় না, বরং নির্ধারণ হয় ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। পুতিন আজ রেড স্কোয়ারে দাঁড়িয়ে বিশ্বকে যে বার্তা দিলে তাই স্পষ্ট, রাশিয়া পিছু হটতে শেখেনি। একদিকে যখন পশ্চিমা বিশ্ব মুদ্রাস্ফীতি আর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্লান্ত, তখন রাশিয়া তার তেলের ভান্ডার আর বিশাল জনশক্তিকে ব্যবহার করে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দাবার চাল চালছে। পুতিন জানেন আধুনিক যুদ্ধে অস্ত্রের চেয়ে বড় অস্ত্র হলো জ্বালানি আর অর্থনীতি। যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ অন্ধকারে, তা ইউক্রেনের মনোবল ভাঙার এক সুদূর প্রসারী কৌশল। ট্রাম্পের শান্তি পরিকল্পনা কিংবা পশ্চিমাদের আধুনিক অস্ত্র শেষ পর্যন্ত কি পারবে রাশিয়ার এই বিশাল হিমশৈল্যকে টলাতে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে মস্কো আবারও বিজয়ের বেশে রেড স্কোয়ারে কুচকাওয়াজ করবে? সময় হয়তো রাশিয়ার পক্ষেই কথা বলছে, কারণ পুতিন বাজি এখন সময় আর অর্থ। আপনার কি মনে হয় পুতিনের এই অটল অবস্থান কি শেষ পর্যন্ত ইউক্রেনকে টেবিলে বৈঠকে বসতে বাধ্য করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।